একটা মানুষ, না ঠিক একটা নয়, দুটো মানুষ ওপরে ওঠার জন্য কোন লেভেলের ব্রেন খাটাতে পারে, মানে একটা মানুষের ব্রেনের মধ্যে এতটা বুদ্ধি ধরতে পারে। একটা কাহিনীর টুইস্ট কোন লেভেলের হতে পারে আজকের এই ভিডিওতে দেখতে পাবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি, যেখানে বিশ্বের কিছু সেরা মুভিকে ডিটেলে এক্সপ্লেইন করা হয়। এটা আবার কি ছিল? যাই হোক, ক্রিস্টোফার নোলান, নাম তো শোনা হোগা না, এর নাম শোনেনি খুব কম মানুষই আছে। যদি তোমাকে ওনার কয়েকটা মুভির নাম বলি তো এক্ষুনি মনে পড়ে যাবে, যেমন টেনেট, ইনসেপশন, ওপেনহাইমার, ইন্টারস্টেলার, দ্য ডার্ক নাইট, মেমেন্টো, এরকম প্রচুর মুভি আছে। আজকের এই মুভিটা হয়তো অনেকে দেখে ফেলেছেন, কিন্তু এই ভিডিওতে এই মুভিটার একদম ডিটেলে এক্সপ্লেন করা হবে, যা ইউটিউবে অন্য কোনো এক্সপ্লেনেশন ভিডিওতে নেই। ক্রিস্টোফার নোলানের একটা সেরা মাস্টারপিস মুভি এসডি স্টোরি প্রেজেন্টস দ্য প্রেস্টিজ। এই কাহিনীর নাম কেন প্রেস্টিজ এবং প্রেস্টিজ কাকে বলে সেটা আমি এই ভিডিওটার শেষে বলে দেব ডিটেলে। আপাতত কাহিনীর ভেতরে ঢোকা যাক, কারণ একটা জলের ট্যাঙ্কির মধ্যে ফেসে গেছে একজন, ডুবে মারা যাচ্ছে। লোকটার নাম অ্যাঞ্জিয়ার, রবার্ট অ্যাঞ্জিয়ার। আর অ্যাঞ্জিয়ারের পাশে দাঁড়িয়ে আছে আলফ্রেড বার্ডেন। পুলিশ আছে এবং ধরে নিয়ে যায় বার্ডেনকে অ্যাঞ্জিয়ারের খুনের দায়ে, এবং বার্ডেনকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। দেখা যায় কিছুদিন পরে সেই জেলের মধ্যে লর্ড ক্যালডলো নামে একজন ব্যক্তি বার্ডেনের সঙ্গে দেখা করতে আসে এবং বার্ডেনের কাছ থেকে একটা জাদুর ট্রিক জানতে চায়। কেন জানতে চায়? কারণ বার্ডেন একজন বিখ্যাত জাদুকর, বিশাল ট্যালেন্টেড, এবং যে মারা গেছিল লোকটা অ্যাঞ্জিয়ার, সেও একজন বিশাল বড় জাদুকর। তো যাই হোক, বার্ডেন সেই লোকটাকে পরিষ্কার বলে দেয় যে আমি আমার জাদুর রহস্য বলতে তোমাকে নারাজ, চাই না বলতে। লোকটা বলে, বার্ডেন একবার ভেবে দেখো, তোমার মেয়েটা কিন্তু একা আছে, তোমার মেয়ের দেখাশোনা করব আমি, আর তার বদলে তুমি আমাকে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ জাদুর রহস্যটা বলো, যে কি করে তুমি ওই জাদুটা করো। এই জাদুগুলোকে ম্যাজিকের ভাষায় ট্রিক বলা হয়। দেখা যায় সেই ব্যক্তিটা বার্ডেনকে একটা ডায়েরি দেয়, যেটা ছিল অ্যাঞ্জিয়ারের ডায়েরি। লোকটার কাছে দেখে বার্ডেন অবাক হয়ে যায়, এবং অ্যাঞ্জিয়ারের ডায়েরির লেখাগুলো এরকম করে লেখা আছে যেন অ্যাঞ্জিয়ার বার্ডেনের জন্যই ডায়েরিটা লিখেছে। এবং অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো, ডায়েরির শেষ পাতায় অ্যাঞ্জিয়ার বার্ডেনকে বলছে, বার্ডেন আমি জানি তুমি এখন জেলে বসে আমার ডায়েরিটা পড়ছো। বার্ডেন এই লেখাগুলো পড়ার পর চমকে যায়। একটা মানুষ যে কিনা মারা গেছে, সেই মানুষটা মারা যাওয়ার আগে যখন ডায়েরি লিখেছিল, সে আগে থেকেই কি করে জানতো যে বার্ডেন জেলের মধ্যে থাকবে? কি করে সম্ভব? অ্যাঞ্জিয়া তো আমার চোখের সামনে মারা গেছে। এরপর বেশ কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়, যখন বার্ডেন এবং অ্যাঞ্জিয়ার একই সাথে একজন বিখ্যাত জাদুকরের সাথে কাজ করত, এবং তাদের সাথে আরেকজন ছিল, নাম জন কাটার। একদিন তারা একটা স্টেজ শো করছিল, শোটার নাম ছিল দ্য নট ট্রিক। এই শো এর মধ্যে অ্যাঞ্জিয়ারের স্ত্রী, যার নাম জুলিয়া, সে এই ম্যাজিক ট্রিকটা করতে সাহায্য করছিল। জাদুটা দেখানোর সময় বার্ডেন জুলিয়ার হাতে একটা বিশেষ গিট বেঁধে দিত, এবং অ্যাঞ্জিয়ার জুলিয়ার পা বেঁধে দিত। জুলিয়াকে হালকা করে ওপরের দিকে উঠিয়ে দিয়ে একটা জল ভর্তি ট্যাঙ্কের মধ্যে ফেলে দেওয়া হতো, এবং ট্যাঙ্কের ঢাকনাটা বন্ধ করে দেওয়া হতো। এবং কিছুক্ষণের মধ্যে সবাইকে অবাক করে দিয়ে জুলিয়া হাত এবং পায়ের বাঁধন খুলে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতো। এটাই ছিল জাদু বা ট্রিক। দর্শকরা খুব মজা পেত। কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। জুলিয়ার জন্য একটা বিপদ অপেক্ষা করছিল, এবং বার্ডেন আর অ্যাঞ্জিয়ারের জন্য সারা জীবনের একটা শত্রুতা অপেক্ষা করছিল। বার্ডেন যেভাবে জুলিয়ার হাত বেঁধে দিত, যে গিট ব্যবহার করত, আজকে অন্যরকম একটা নতুন গিট দেয় সে। অ্যাঞ্জিয়ার চিন্তিত গলায় বলে, এটা বিপজ্জনক নয় তো? বার্ডেন বলে, চিন্তা করো না, আমি আছি তো। কিন্তু জুলিয়া কিন্তু এবার বেরোতে পারল না ওই জলের ট্যাঙ্কের থেকে, ঢাকনা আটকে যায়। জুলিয়া নতুন গিটটা খুলতে পারে না। অ্যাঞ্জিয়ার ছুটে আসে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। জুলিয়া মারা যায়। চোখের সামনে ছটফট করতে করতে তার বউ মারা যায়। অ্যাঞ্জিয়ার কান্নায় ভেঙে পড়ে, তার থেকেও বেশি ভেঙে পড়ে মানসিকভাবে। বার্ডেনকে চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি কোন গিট বেঁধেছিলে, আর কেনই বা তুমি নতুন গিটটা ব্যবহার করলে? বার্ডেন চোখ নামিয়ে অপরাধীর মতো বলে, আমি মনে করতে পারছি না আমি কোন গিটটা বেঁধেছিলাম। এই একটা ঘটনা সবকিছু পাল্টে দেয়। অ্যাঞ্জিয়ারের মনে জন্ম নেয় ঘৃণা আর প্রতিশোধের আগুন। সবচেয়ে প্রিয় বন্ধু পরিণত হয় সব থেকে ভয়ঙ্কর শত্রুতে। দুজনের রাস্তা আলাদা হয়ে যায়। শুরু হয় এক অদ্ভুত প্রতিযোগিতা, কে বেশি মহান জাদুকর। এবং অ্যাঞ্জিয়ারের ভেতরে জ্বলতে থাকে রিভেঞ্জ, বদলা। তারা দুজনেই আলাদা আলাদা স্টেজ শো করছে। যাই হোক, বার্ডেন সারা নামের একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, এবং ভালোবাসা এতটাই বেশি ছিল যে মেয়েটা গর্ভবতী হয়ে যায়, মানে তার বউ। বার্ডেন এই কথা শুনে খুব খুশি হয়। আর ওদিকে দেখা যায় অ্যাঞ্জিয়ার কিন্তু এখনো তার স্ত্রীর মৃত্যু শোক কাটিয়ে উঠতে পারেনি। প্রতিনিয়ত
মানসিকভাবে ভেঙে পড়ছে এবং ততটাই প্রতিশোধের আগুন জ্বলে উঠছে বর্ডেনের বিরুদ্ধে। ওদিকে বর্ডেন একটা নতুন ম্যাজিক ট্রিক তৈরি করেছে, যেখানে কোনো একটা লোক গুলি চালাবে এবং বর্ডেন সেটা হাত দিয়ে ধরবে খুব ইজিলি। বর্ডেন এই ম্যাজিকটা বা এই ট্রিকটার ব্যাপারে তার স্ত্রীকে বলে, তুমি জানো আমি এটা কিভাবে করি, কিভাবে চলন্ত বন্দুক থেকে গুলিটা ধরতে পারি? আমি আসলে বন্দুকটা মোছার সময় সেই বন্দুক থেকে গুলিটা কৌশলে বের করে নিই। তাই শুট করার সময় বন্দুকে আওয়াজ হয়, কিন্তু বন্দুক থেকে গুলি চলে না, কারণ গুলিটা তো আমার হাতে থাকে আগের থেকেই। আমি এইভাবে ম্যাজিকটা করি। দেখা যায় বর্ডেনের বাড়িতে একই সাথে আরেকটা লোককে, এর নাম ফ্যালন। লোকটা হলো বর্ডেনের অ্যাসিস্ট্যান্ট। লোকটা বার্ডেনকে বিভিন্ন কাজে সাহায্য করে এবং এই লোকটার একটা আলাদা রহস্য আছে। তো বার্ডেন যখন সেই বন্দুকের জাদুটা কোনো একটা জায়গায় দেখাচ্ছিল, এমন সময় দর্শকদের মধ্যে সে বন্দুকটা একজনকে চালাতে দেয়, যে আপনি বন্দুকটা চালান, আমি গুলিটাকে আটকে দেখাবো। সেই লোকটা বার্ডেনের দিকে বন্দুকটা তাক করে এবং বলে, বার্ডেন তুমি সেদিন কোন গিট বেঁধেছিলে? বার্ডেনের আর বুঝতে বাকি থাকে না এই ছদ্মবেশে লোকটা এনজিআর ছাড়া আর কেউ নয়। এনজিআর এই ট্রিকটার ব্যাপারে জানতো, তাই সে আড়ালে বন্দুকটার মধ্যে সত্যিকারের গুলি ঢুকিয়ে দেয় এবং বার্ডেন যখন গুলি চালাতে বলে তখন সত্যি সত্যি সেই বন্দুক থেকে গুলি বেরোয়। গুলিটা বার্ডেনের হাতে লাগে, বার্ডেন তার হাতের দুটো আঙ্গুল হারিয়ে ফেলে। দৃশ্য পাল্টায়, দেখা যায় কার্টার এনজিআরকে বলে যে তার সাথে শো করতে, কারণ ওই দুর্ঘটনার পর থেকে তাদের কাছে আর কোনো কাজ ছিল না এবং তারা দুজনে মিলে একটা নতুন জাদু শিখেছে। কি জাদু? একটা পাখির জাদু। খাঁচার মধ্যে অদ্ভুতভাবে একটা পাখি গায়েব হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে দেই, এটা যেই সময়কার কাহিনী, সেই সময়ে এই ধরনের জাদু খুব বিখ্যাত ছিল। দেখো, বিজ্ঞান যেখানে যতটা উন্নত, সেখানে জাদু বা ম্যাজিকের জন্য মানুষের উৎসাহ কম থাকবে। তো তখন যখনকার সময়ে ঘটনা, তখন কিন্তু সায়েন্স এতটা অ্যাডভান্স ছিল না, আর তখন মানুষ আনন্দ বিনোদনের জন্য এই ধরনের জাদু সাথে যেত এবং এই জাদুগুলো খুব পপুলার ছিল। তো এই খাঁচায় পাখিটার গায়েব হয়ে যাওয়া এই জাদুটা দেখানোর জন্য দুজন ব্যক্তিকে এনজিআর ডেকে নেয়। একজন ছিল মেয়ে এবং আরেকটা লোক ছিল। সেই লোকটা যে বার্ডেন, সেটা এনজিআরের বুঝতে বাকি থাকে না, কারণ যেহেতু বার্ডেনের শোতে গিয়ে এনজিআর তার বন্দুকের জাদুটা সব লন্ডভন্ড করে দিয়ে এসেছে, সুতরাং বার্ডেন সেটার বদলা নিতে এসেছে আজকে। বার্ডেন তাদের পুরো শোটা নষ্ট করে দেয়, আর জাদুর ভুলের জন্য সেই খাঁচার মধ্যে সেই মেয়েটার হাত ঢুকে যায় এবং তার হাতের দুটো আঙ্গুলও কেটে যায়, আঙ্গুলের বদলে আঙ্গুল। বার্ডেন সেখান থেকে চলে যায় এবং বলে, তুমি আমাকে জীবনেও হারাতে পারবে না এনজিআর। আমি আগের থেকেই বরাবরই তোমার থেকে বেটার ছিলাম, আছি এবং থাকবো। আর এরপরেই দেখা যায় সেই জাদু বা সেই ম্যাজিক বা সেই ট্রিক, যেটা যতটা চমৎকার ছিল ততটা রহস্যময় ছিল। নাম দ্য ট্রান্সপোর্টেড ম্যান। কি ছিল এই ট্রান্সপোর্টেড ম্যান? এক মুহূর্তের মধ্যে কোনো একটা মানুষ একটা দরজা দিয়ে ঢুকে যাবে এবং অন্য একটা দরজা দিয়ে হাজির হবে। দেখতে মনে হবে কোনো একটা মানুষ গায়েব হয়ে ওদিক দিয়ে বেরিয়েছে। এই ম্যাজিক শোটা তখনকার দিনে এতটাই আনকমন ছিল যে পুরো থিয়েটারের লোক ভরে যায়। এমনকি এনজিআরও এই ট্রিকটা দেখে অবাক হয়ে যায়। কি করে করছে বার্ডেন এটাকে? কোনোভাবেই সম্ভব না এটা। এনজিআর এই ট্রিকটার রহস্য জানার জন্য মরিয়া হয়ে ওঠে। কার্টার বলে, বার্ডেন নিশ্চয়ই কোনো বডি ডাবল ইউজ করছে, অর্থাৎ বার্ডেনের মতোই দেখতে কোনো মানুষ, একদিক দিয়ে বার্ডেন বের হয়, অন্য দিক দিয়ে তার বডি ডাবল বার হয়। কিন্তু এনজিআর মানতে চায় না। বডি ডাবল হলে এতটা অ্যাকুরেট, সেম টু সেম মুখ কি করে হয়? এবং সবথেকে অবাক ব্যাপার হলো, যেই লোকটা আরেক দরজা দিয়ে বার হচ্ছে, সেই লোকটার হাতের আঙ্গুল কাটা, অর্থাৎ বার্ডেন। তো বার্ডেন কি করে দুটো জায়গায় একই সাথে উপস্থিত থাকছে? ম্যাজিকের ট্রিকটা কিভাবে করছে এনজিআর বোঝার জন্য ঠিক করে যে কিছু একটা বুদ্ধি করতে হবে। প্ল্যান মতো এনজিআর একটা বডি ডাবল খুঁজে বের করে এবং ঠিক বার্ডেন যেরকম ভাবে দেখায় সেই রকম ভাবে ম্যাজিক দেখাতে শুরু করে। কিন্তু একদিন বার্ডেন এনজিআর এর মতো দেখতে সেই লোকটাকে নেশাগ্রস্ত করে দড়ি দিয়ে বেঁধে স্টেজে তুলে দেয় এবং সবার সামনে বলে যে এনজিআর এর এটা কোনো জাদু নয়, বরং এনজিআর নিজের মতো দেখতে একটা মানুষকে ব্যবহার করে আপনাদের বোকা বানাচ্ছে। আসল ট্রান্সপোর্টেড ম্যান দেখতে হলে একমাত্র আমি দেখাতে পারি পৃথিবীতে, আর কেউ নয়। এই বলে বার্ডেন সেখান থেকে চলে যায়। এনজিআর বার্ডেনের ট্রিকটা জানার জন্য তার সেক্রেটারি অলিভিয়াকে বলে, তুমি এক কাজ করো, তুমি বার্ডেনের কাছে গিয়ে বলো যে তুমি আমার এখানে আর কাজ করছো না এবং বার্ডেনের তুমি অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে চাও। বার্ডেনকে যেভাবেই হোক, প্রেমের জালে ফাঁসি হোক, যেভাবেই হোক, ও কি ট্রিক ব্যবহার করছে ওটা আমাকে এসে বলো। অলিভিয়া এনজিআর এর কথা মতো বার্ডেনের কাছে চলে যায়। বার্ডেন বলে, তুমি তো আমার শত্রুর হয়ে কাজ করতে, তোমাকে কি করে বিশ্বাস করব? অলিভিয়া সত্যিটা বার্ডেনকে বলে দেয়। সে বলে, এনজিআর আমাকে এখানে পাঠিয়েছে তোমার ট্রিকের রহস্যটা জানার জন্য। বার্ডেন অলিভিয়ার সত্যি কথা শুনে তাকে কাজে রাখতে রাজি হয়ে যায়। এরপর অলিভিয়া এবং বার্ডেন ধীরে ধীরে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, যে সম্পর্কে আমি আজ অব্দি জড়াতে পারিনি। তো যাই হোক, বার্ডেনের স্ত্রী বার্ডেনকে একদিন বলে, মাঝে মাঝে আমার তোমাকে কেমন যেন অচেনা মানুষ মনে হয়, জানো বার্ডেন? মাঝে মাঝে তোমাকে আলাদা মনে হয়, তুমি মনে হয় আমাকে আর আগের মতো ভালোবাসো না বার্ডেন।
হ্যাঁ, ভালোবাসবে কি করে, ও তো এখন অলিভিয়ার সাথে সম্পর্কে জড়িয়ে আছে। তো যাই হোক, কথাগুলোকে আপাত দৃষ্টিতে একটা স্ত্রীর তার হাজবেন্ডের প্রতি অভিমানবশত কথা মনে হলেও এই কথাগুলোর মধ্যেও আলাদা একটা রহস্য আছে, যেটা মুভির শেষে জানা যাবে। তো যাই হোক, কিছুদিনের মধ্যে বার্ডেনের স্ত্রী সারা বার্ডেন এবং অলিভিয়ার মধ্যে যোগ ব্যায়ামের সম্পর্কের কথা জানতে পারে, এবং স্বাভাবিকভাবেই কোনো স্ত্রী সেটা সহ্য করতে পারবে না, এবং সেও সহ্য করতে পারে না। সে সোজা আত্মহত্যা করে। বার্ডেন প্রচন্ড কষ্ট পায়। বার্ডেন এবং তার মেয়ে একা হয়ে যায়, এবং অ্যাঞ্জিয়ার অলিভিয়ার কাছে সেই ট্রিকটার ব্যাপারে জানতে আসে। অলিভিয়া সেই একই কথা বলে। সে বলে বার্ডেন ওই ট্রিকটার জন্য নিজের বডি ডাবলকে ইউজ করে। অ্যাঞ্জিয়ার মানতে চায় না। সে বলে তুমি মিথ্যা কথা বলছো। অলিভিয়া বার্ডেনের ডায়েরিটা অ্যাঞ্জিয়ারকে দেয়, কিন্তু অ্যাঞ্জিয়ার ওই ডায়েরিটা পড়ে কিছুই বুঝতে পারে না, কারণ সেই ডায়েরিতে লেখাগুলো একটা বিশেষ কোডে লেখা ছিল। কোডের আকারের লেখাগুলোকে উদ্ধার করার জন্য কাটারের সঙ্গে মিলে অ্যাঞ্জিয়ার বার্ডেনের অ্যাসিস্ট্যান্ট ফ্যালনকে কিডন্যাপ করে, কারণ তারা জানতো ফ্যালনকে কিডন্যাপ করলে বার্ডেন ঠিকই তাদেরকে সেই ট্রিকটার কথা বলবে। আর ঠিক সেটাই হয়। বার্ডেন অ্যাঞ্জিয়ারের কাছে আসে এবং বলে তুমি ফ্যালনকে ছেড়ে দাও, আমি তোমায় আমার ট্রিকটার রহস্য বলতে রাজি আছি। বার্ডেন বাধ্য হয়ে কাগজের মধ্যে টেসলা নামটা লিখে দেয় এবং বলে অ্যাঞ্জিয়ার, তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি এখানে পেয়ে যাবে। আর আশা করি সবাই তোমরা কম বেশি জানো যে টেসলা কে ছিলেন। হ্যাঁ, বিজ্ঞানী নিকোলাস টেসলার কথাই বলা হয়েছে। ফেমাস বিজ্ঞানী, জিনিয়াস বিজ্ঞানী স্যার নিকোলাস টেসলা, যিনি কিনা বিদ্যুৎ শক্তি উৎপাদন করেছিলেন। তো যাই হোক, অ্যাঞ্জিয়ার টেসলার সঙ্গে দেখা করতে যায় আমেরিকাতে। কলোরাডো নামে একটা শহরে টেসলার সঙ্গে তার দেখা হয়। অ্যাঞ্জিয়ার টেসলাকে বলে আপনি বার্ডেনকে যেরকম মেশিন বানিয়ে দিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সপোর্ট করে দেবে, ওই রকমই একটা মেশিন আমাকে বানিয়ে দিতে হবে, আমি আপনাকে প্রচুর টাকা দেব। টেসলাকে দেখা যায় সে কিছু একটা চিন্তা ভাবনায় পড়ে যায়, এবং তারপরে হঠাৎ করে তার সহকারী অ্যালির অনুরোধে সে রাজি হয়ে যায়। সে বলে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। টেসলার ল্যাবরেটরিতে রাত দিন বজ্রপাতের মতো আলো ঝলসে পড়তে দেখা দেয়। কাজ করে যন্ত্রের চারপাশে তড়িৎ শক্তি এবং বাতাসে ধোয়া। পরের দৃশ্যে দেখা যায় বার্ডেন অ্যাঞ্জিয়ারকে একটা চিঠি পাঠিয়েছে। সেই চিঠিটা পড়ে অ্যাঞ্জিয়ার সোজা চলে যায় নিকোলাস টেসলার কাছে এবং বলে বার্ডেনের জন্য তো আপনি সেরকম কোনো মেশিনই বানাননি যাতে একটা মানুষ একদিক দিয়ে ট্রান্সপোর্ট হয়ে আরেক দিক দিয়ে বের হতে পারে, তাহলে এই কথাটা আপনি আমাকে কেন বলেননি? আসলে সেই চিঠিটাতে যেটা বার্ডেন অ্যাঞ্জিয়ারকে লিখেছিল, সেখানে সে অ্যাঞ্জিয়ারকে বলেছিল অ্যাঞ্জিয়ার, আমি আর অলিভিয়া নামে একটা প্ল্যান করি যে তোমায় কিভাবে দূরে পাঠানো যায়, এবং সেই জন্য আমি তোমাকে নিকোলাস টেসলার নামটা লিখে দেই যাতে তুমি আমেরিকায় চলে যাও। আমার জাদুর রহস্য কখনোই নিকোলাস টেসলা নয়, তুমি জানতেও পারবে না যে আমার জাদু আসলে কি। টেসলা অ্যাঞ্জিয়ারকে বলে আমি একটা মেশিন বানাচ্ছিলাম এবং আমার তার জন্য অনেক টাকার দরকার ছিল, এবং এই জন্য তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম আর তোমাকে এই জিনিসগুলো বলিনি। তবে এই মেশিনটাতে আমরা তোমার এই টুপিটা অনেকবার পরীক্ষা করে দেখেছি, কিন্তু টুপিটা গায়েব হয়নি। তাই এরপর একটা বিড়ালকেও পরীক্ষার জন্য মেশিনের ভেতরে ঢোকানো হয়, কিন্তু এবারও কিছু হয় না। না না বিল্লু, তোর ভয় পাওয়ার দরকার নেই, আমি আছি। তো যাই হোক, অ্যাঞ্জিয়ার রেগে সেখান থেকে বেরিয়ে আসে এবং হঠাৎ কিছু একটা দেখে থমকে যায়। সে টেসলাকে চিৎকার করে ডাকতে থাকে। নিকোলাস টেসলা এসে দেখে সেই বিড়ালটার মতো দেখতে আরেকটা বিড়াল এবং তার সাথে অনেকগুলো টুপি একটা জায়গায় পড়ে আছে। নিকোলাস টেসলা এটা পরিষ্কারভাবে বুঝে যায় যে তারা যেটা চাইছে ওই মেশিনের কাছ থেকে, মেশিনটা সেভাবে কাজ করছে না, বরং মেশিনটা প্রত্যেকটা জিনিসের ডাবল বা ক্লোন তৈরি করছে। একই রকম দেখতে আরেকটা সেম টু সেম। অ্যাঞ্জিয়ার বলে ওঠে এটাই হবে আমার জাদু, আমি এটাই চাই। টেসলা বলে ঠিক আছে, এই মেশিনটাতে আরো কিছু কাজ করা বাকি আছে, মেশিনটা ঠিক করে আমি তোমার হাতে তুলে দেব। কিছুদিন পর অ্যাঞ্জিয়ার টেসলার কাছে আসে। টেসলা অ্যাঞ্জিয়ার জন্য একটা গুড বাই চিঠি লিখে যায়, এবং সেই চিঠিতে নিকোলাস টেসলা বলে যে থমাস এডিসন নামে একজনের জন্য আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে, তুমি যেটা খুঁজছো সেটা ওই বাক্সের মধ্যে রাখা আছে। এখানে বলে দিই থমাস এডিসন আরেকজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো যাই হোক, চিঠিতে নিকোলাস টেসলা আরও লিখেছে যে অ্যাঞ্জিয়ার, তুমি এই মেশিনটাকে জলে ভাসিয়ে দাও, কারণ এই মেশিনটা শেষ পর্যন্ত তোমায় শুধু কষ্টই দেবে, আর কিছু নয়। অ্যাঞ্জিয়ার কিছু একটা ভাবে, তারপর মেশিনটাকে আমেরিকা থেকে লন্ডনে নিয়ে আসে। লন্ডনে ফিরে অ্যাঞ্জিয়ার শুরু করে নতুন শো, দ্য রিয়েল ট্রান্সপোর্টেড ম্যান। কাটার বলে অ্যাঞ্জিয়ার, তুমি নিশ্চিত এই যন্ত্রটা নিরাপদ? অ্যাঞ্জিয়ার বলে প্রতিবার যে আমরা জাদু দেখাই তাতেও তো কোনো না কোনো ঝুঁকি থাকে কাটার, আর এটাই তো জাদুর আসল মজা, তাই না? শো শুরু হয়। মঞ্চে বজ্রপাতের মতো আলো, যন্ত্র গর্জে ওঠে। অ্যাঞ্জিয়ার সেই যন্ত্রের ভেতরে গিয়ে দাঁড়ায়। বজ্রপাতের সাথে সাথে হঠাৎ অদৃশ্য হয়ে যায় সে, এবং 1 সেকেন্ড পরেই মঞ্চের অন্য পাশে হাজির হয় অ্যাঞ্জিয়ার। দর্শকরা চিৎকার করে ওঠে, এটাই তো সত্যিকারের ট্রান্সপোর্টেশন, একটা মানুষ এক জায়গা থেকে গায়েব হয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। কাটার অবাক হয়ে বলে অ্যাঞ্জিয়ার, তুমি এটা কিভাবে করলে? অ্যাঞ্জিয়ার ঠান্ডা গলায় বলে একজন জাদুকর তার রহস্য কারোর সাথে ভাগ করে না, আমিও করব না।
যদিও ওই ম্যাজিকের পেছনে আছে এক ভয়ঙ্কর সত্য, একটা বিশাল টুইস্ট, যেটা পরে জানা যাবে। তো যাই হোক, এরপরে দেখা যায় বার্ডেন অ্যাঞ্জিয়ারের সেই জাদুটা লোকমুখে শুনতে পায়। জাদুটার চর্চা তখন চারদিকে, এবং সেই জাদুটা দেখে ভাবতে থাকে এটা কি করে সম্ভব। স্টেজের নিচে অ্যাঞ্জিয়ারের নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, কিছু একটা করছে সে। রহস্যটা কি সে চেক করার জন্য অ্যাঞ্জিয়ার যখন শো করছিল, বার্ডেন লুকিয়ে সেই স্টেজের নিচে যায় এবং দেখে অ্যাঞ্জিয়া স্টেজ থেকে সোজা একটা জলের ট্যাঙ্কের ওপরে পড়ে যায়, তার ঢাকনাটা আটকে যায় এবং তার সামনে দাঁড়িয়ে বার্ডেন। এই দৃশ্যটাই আমাদেরকে মুভির প্রথমে দেখানো হয়েছিল, কিন্তু দেখা যায় বার্ডেন ওইভাবে অ্যাঞ্জিয়ারকে মরতে দিতে চায় না। যতই শত্রু হোক, একজন মানুষের উচিত আরেকটা মানুষকে বাঁচানো, এবং অ্যাঞ্জিয়ার তো একসময় তার বন্ধু ছিল, সে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু অ্যাঞ্জিয়ার মারা যায়। ঠিক সেই সময় সেখানে কাটার আসে এবং বার্ডেনকে দেখে ভেবে নেয় হয়তো বার্ডেন অ্যাঞ্জিয়ারকে মেরে ফেলেছে। কাটার পুলিশের হাতে ধরিয়ে দেয় বার্ডেনকে এবং বলে অ্যাঞ্জিয়ারের মৃত্যুর জন্য বার্ডেনই দায়ী। দেখা যায় অ্যাঞ্জিয়ারের নিথর মরদেহটা এবং তার অপরদিকে বার্ডেনের ফাঁসির ঘোষণা হয়। দেখা যায় অ্যাঞ্জিয়ার জিনিসপত্রগুলো এবং সেই মেশিনটা লর্ড কার্ডলো নামে এক ব্যক্তি কিনে নিয়েছে, যাকে মুভি শুরুতে দেখা গিয়েছিল, যে কিনা বার্ডেনের সঙ্গে জেলে দেখা করতে গেছে। এবং কাহিনী মুভির সেই প্রথম সিনে ফিরে আসে, অর্থাৎ যেখানে লর্ড কার্ডলো বার্ডেনের সঙ্গে দেখা করতে এসেছে। লর্ড কার্ডলো বার্ডেনকে কেমন একটা ঠান্ডা গলায় বলে, তোমার হাতের এই শিকলগুলো দেখে আমার মনে প্রচণ্ড শান্তি পাচ্ছে। বিশ্বাস করো বার্ডেন, আমি তো শুধু চেয়েছিলাম তোমার থেকে নিজেকে ভালো জাদুঘর প্রমাণ করতে। বার্ডেনের আর বুঝতে থাকে না যে লর্ড কার্ডলো আর কেউ নয়, সে আসলে অ্যাঞ্জিয়ার ছদ্মবেশ নিয়েছে। বার্ডেন চিৎকার করে বলতে থাকে অ্যাঞ্জিয়ার মারা যায়নি, সে আমাকে ফাঁসিয়েছে। কিন্তু লোকটা যে অ্যাঞ্জিয়ার তার কথায় কেউ বিশ্বাস করে না। সবাই ভাবতে থাকে যে বার্ডেন একজন অপরাধী এবং বাঁচার জন্য সে ভুলভাল বকছে। লর্ড কার্ডলো মানে অ্যাঞ্জিয়ার সেখান থেকে চলে যায়। বার্ডেনকে দেখা যায় সে ফ্যালনের সঙ্গে শেষ দেখা করে এবং কিছু রহস্যজনকভাবেই সে ফ্যালনকে বলে, এখন থেকে তুমি মুক্ত, যাও নিজের মতো করে দিন কাটাও, নিজের মতো করে জীবন কাটাও, তোমাকে আর আমার ছায়া হয়ে থাকতে হবে না। বার্ডেনকে ফাঁসি দেওয়া হয়, বার্ডেন মারা যায়। দৃশ্য পাল্টায়, কাটারকে দেখা যায় সে লর্ড কার্ডলো মানে অ্যাঞ্জিয়ারের বাড়িতে এসেছে এবং সে অ্যাঞ্জিয়ারকে বেঁচে থাকতে দেখে চমকে যায়। সে বলে, কি করে সম্ভব অ্যাঞ্জিয়ার, তুমি বেঁচে আছো কি করে? আমি তো নিজে দেখেছিলাম তোমার মৃতদেহটাকে। এবং কাটার বুঝে যায় যে অ্যাঞ্জিয়ার ছল করে বার্ডেনকে তার মৃত্যুর দায়ে ফাঁসিয়েছে, যাতে বার্ডেনকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে পারে। কাটার যদিও অ্যাঞ্জিয়ারের সাথী ছিল, তবুও সে কখনোই ছল কপট এসবকে বিশ্বাস করত না। দুটো জাদুঘরের মধ্যে কম্পিটিশন থাকতেই পারে, তবে সেটা হেলদি কম্পিটিশন হওয়া উচিত। একজন আরেকজনের থেকে ওপরে যাচ্ছে, কেউ কাউকে নিচে ফেলছে, কিন্তু তাই বলে কারো প্রাণ নেওয়া, তাও আবার ছল করে। কাটার কিন্তু এই জিনিসটা মানতে পারল না, সাপোর্ট করল না। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে অ্যাঞ্জিয়ারের এই আচরণ, এই কাজে সে বিন্দুমাত্র সন্তুষ্ট নয়। সে অ্যাঞ্জিয়ারকে দুঃখী গলায় বলে, তুমি এই মেশিনটাকে নষ্ট করে দাও অ্যাঞ্জিয়ার। কিন্তু অ্যাঞ্জিয়ার বলে, তার আর কোনো প্রয়োজন হবে না, তুমি নিশ্চিন্তে থাকো, ওই মেশিনটাকে আর ব্যবহার করা হবে না। ওই মেশিনটা আমার থিয়েটারে প্রেস্টিজ ম্যাটেরিয়ালের সাথে আছে। কাটার সেখান থেকে চলে যায়। অ্যাঞ্জিয়ার একদিন তার থিয়েটারে কিছু কাজ করছিল, হঠাৎ একটা লোক তার সামনে এসে দাঁড়ায় এবং বন্দুক তাক করে এবং বলে ওঠে, অ্যাঞ্জিয়ার চিনতে পারছো, তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। অ্যাঞ্জিয়ার অবাক হয়ে যায়, তার সামনে বার্ডেন দাঁড়িয়ে আছে। বার্ডেনের তো ফাঁসি হয়ে গেছে, তাহলে এটা কে? এবং সে কি করে জানলো যে অ্যাঞ্জিয়ার এখানে আছে? আসলে কাটার, যাকে কিনা অ্যাঞ্জিয়ার ঠকিয়েছিল, অর্থাৎ সে যে বার্ডেনকে মারতে যাচ্ছে সেটা বলেনি, সেই কাটার কিন্তু বার্ডেনকে অ্যাঞ্জিয়ারের ঠিকানা বলে দিয়েছিল। তো যাই হোক, বার্ডেন এখানে আসল রহস্য ফাঁস করে। সে বলে, অ্যাঞ্জিয়ার, আমার ট্রান্সপোর্টেড ম্যান নামে যে ম্যাজিকটা ছিল, সেই ম্যাজিকটাতে কোনো যন্ত্রের কামাল ছিল না। সেই ম্যাজিকের সঙ্গে জড়িয়ে ছিল আমার ভাই ফ্যালন। হ্যাঁ, ফ্যালন আমার ভাই। আমি যখন একদিক দিয়ে গায়েব হয়ে যেতাম, তখন অন্যদিকে দরজা দিয়ে ফ্যালন বেরিয়ে আসতো। আমাদের এই যমজ ভাইয়ের কথা কেউ জানতো না, এমনকি আমার স্ত্রীও না এবং আমার ভাই ফ্যালনের প্রেমিকা অলিভিয়াও না। হ্যাঁ, আসল বার্ডেন কিন্তু কখনোই অলিভিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়নি। আসল বার্ডেন তার স্ত্রীকেই ভালোবাসত এবং ফ্যালন যে বার্ডেনের যমজ ছিল, সে ভালোবাসত অলিভিয়াকে। কিন্তু এটা বার্ডেনের স্ত্রী সারা বুঝতে পারেনি এবং এই জন্যই সারা মাঝে মাঝে বলতো, তোমাকে কেমন যেন অন্যরকম লাগে। আসলে যখন বার্ডেন অন্য কাজে থাকতো, তখন বার্ডেনের জায়গায় তার ভাই ফ্যালন তার স্ত্রীর কাছে যেত এবং যেহেতু ফ্যালন অলিভিয়াকে ভালোবাসত, সুতরাং বার্ডেনের স্ত্রীর প্রতি তার কোনো ফিলিংস ছিল না। এই জন্যই বার্ডেনের স্ত্রী মাঝে মাঝে মনে হতো বার্ডেন যেন তাকে আগের মতো ভালোবাসে না। এবং বার্ডেনের স্ত্রী সারা ফ্যালনকে একদিন অলিভিয়ার সঙ্গে দেখে ফেলে এবং সে ভেবে নেয় তার স্বামী তার প্রতি চিট করছে এবং এই কারণে সে আত্মহত্যা করেছিল।
বার্ডেন বলে, আমি আমার স্ত্রী এবং মেয়ের সঙ্গে সুখেই ছিলাম, ভালোই জীবন কাটাচ্ছিলাম, কিন্তু এই ম্যাজিক সবকিছু পাল্টে দিয়েছে জানো। অলিভিয়াকে ভালোবাসত আমার ভাই, এবং ফাঁসির দিন আমার ফাঁসি হয়নি, ফাঁসি হয়েছিল আমার ভাই ফ্যালনের। এবং শেষ দেখার সময় যে কথাগুলো বলেছিল সেটা আসলে ছিল ফ্যালন, যে কিনা বার্ডেনকে বলেছিল যে তুমি এখন থেকে মুক্ত, যাও নিজের মতো করে জীবন কাটাও, তুমি আর এখন থেকে আমার ছায়া নাও। সুতরাং ফ্যালন মারা গেছে এবং বার্ডেন বেঁচে আছে। সে আরো বলে, আমার যখন দুটো আঙ্গুল কেটে গেল, একই রকম দেখানোর জন্য আমার ভাইয়েরও দুটো আঙ্গুল কাটতে হয়েছিল। তুমি জানো আমি এই ম্যাজিকের জন্য, আমি তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করেছি, কতটা কষ্টে কাটাতে হয়েছে। কিন্তু তুমি কি করেছো? তুমি তো নিজেকেই নিজে মেরে ফেলেছো অ্যাঞ্জিয়ার, তুমি তোমার আত্মাকে মেরে ফেলেছো। আর এরই সাথে সাথে অ্যাঞ্জিয়ারের ওই মেশিনের ট্রিক, ওই মেশিন কি করে তাকে এক জায়গা থেকে এক জায়গায় পৌঁছে দেয় সেই রহস্যের কথাও জানা যায়। আসলে এই মেশিনটা যেহেতু ক্লোন তৈরি করত, মনে করো ওই মেশিনটার মধ্যে যদি কোনো একটা কুকুর রাখা হয়, তো ওই কুকুরটার মতোই দেখতে আরেকটা কুকুর সে তৈরি করে দেবে, এবং তার মধ্যে সবকিছু, চেতনা থেকে শুরু করে বুদ্ধি থেকে শুরু করে সবকিছু প্রথম কুকুরটার মতোই থাকবে। একই রকম ভাবে অ্যাঞ্জিয়ার যখন ম্যাজিকটা দেখাতো, প্রতিবার অ্যাঞ্জিয়ার জলের মধ্যে পড়ে যেত এবং অ্যাঞ্জিয়ার সেখানেই মারা যেত, এবং সেই মেশিনটা অ্যাঞ্জিয়ারেরই আরেকটা ক্লোন তৈরি করে দিত, মানে অ্যাঞ্জিয়ারের আরেকটার হুবহু নকল তৈরি করে দিত। সেই অ্যাঞ্জিয়ার বেঁচে থাকতো। পরের বার আবার যখন ম্যাজিক দেখাতো, তখন অ্যাঞ্জিয়ারের সেই ক্লোনটা ম্যাজিক দেখাতো, সেই ম্যাজিক দেখাতে গিয়ে সেও মারা যেত এবং সেই মেশিনটা আরেকটা ক্লোন তৈরি করে দিত। এইভাবেই অ্যাঞ্জিয়ার এতদিন ধরে দ্য রিয়েল ট্রান্সপোর্টেড ম্যান নামে ম্যাজিকটা দেখিয়ে আসছে। মানে ভাবো, চিন্তা ভাবনার লেভেল কত দূর, একটা মানুষের বুদ্ধি কত দূর। একটা মানুষ মারা যাওয়ার আগে তার চেতনা, তার বুদ্ধি সবকিছু আরেকটা মানুষের মধ্যে ট্রান্সফার করে সে মারা যাচ্ছে। এবার এখানে একটা বড় প্রশ্ন আসতে পারে যে অ্যাঞ্জিয়ারের নিজেকে মেরে ফেলার কি দরকার? সেও তো বাক্সটার মধ্যে থেকে নিচে পড়ে যেতে পারতো, নিচে পড়েও তো সে সুস্থ থাকতে পারতো এবং ওই পাশ থেকে তার ক্লোন বেরিয়ে আসতো। সমস্যা হলো, একটা অ্যাঞ্জিয়ার যদি মারা না যায়, প্রতিবার জাদু দেখানোর সাথে সাথে আরেকটা করে অ্যাঞ্জিয়ার চলে আসবে, এভাবে কতগুলো অ্যাঞ্জিয়ার হয়ে যাবে। সুতরাং অ্যাঞ্জিয়ার যখন দেখলো যে মেশিনটা খুব ভালোভাবে কাজ করছে, একদম হুবহু আমাকেই অন্য একটা বডিতে ট্রান্সফার করে দিচ্ছে, তখন সে চিন্তা করলো তাহলে আরেকটা অ্যাঞ্জিয়ারের কি দরকার, আমার এই শরীরে কোনো প্রয়োজন নেই। এবং এই জন্যই সে বুদ্ধি করে প্রতিবার ম্যাজিকের শেষে তার পুরনো শরীরটাকে মেরে ফেলতো জলে ডুবিয়ে, এবং নতুন শরীরের মধ্যে সে থেকে যেত। মুভির শেষ দৃশ্যে দেখা যায় বার্ডেনের বন্দুকের গুলিতে অ্যাঞ্জিয়ার মাটিতে লুটিয়ে পড়ে। বার্ডেন তার নিজের ছোট মেয়েকে নিয়ে থিয়েটার থেকে চলে যায়। চারিদিকে অন্ধকার, শুধু আলো পড়ে এক সারি জলের ট্যাঙ্কের ওপরে। প্রতিটা জলের ট্যাঙ্কির মধ্যে ভেসে আছে এক একটা করে মৃত অ্যাঞ্জিয়ার। প্রতিবার যখন যখন ম্যাজিক দেখানো হয়েছে, ততবার করে একটা করে অ্যাঞ্জিয়ার মারা গেছে, এবং তারা এখানেই রয়েছে, তাদের মৃতদেহ এই জলের ট্যাঙ্কিগুলোর মধ্যেই ভাসছে। মুভিটা এখানে শেষ হয়ে গেল, কিছু কোয়েশ্চেন থেকে যায় এবং একই সাথে কিছু হিডেন মিনিং আছে মুভিটার, যেগুলো আমি একে একে এক্সপ্লেইন করব। প্রথমে আসি নামকরণে, দ্য প্রেস্টিজ। দেখো, একটা ম্যাজিকের তিনটা পার্ট থাকে। কি কি তিনটা পার্ট? খুব ভালো করে বুঝবে। প্রথম পার্টটাকে বলা হয় দ্য প্লিজ। দ্য প্লিজের মধ্যে জাদুকর বা ম্যাজিশিয়ান একটা সাধারণ কোনো একটা জিনিসকে দেখায়। মনে করো আমি একটা ডিম নিয়ে তোমাদেরকে কোনো ম্যাজিক দেখাচ্ছি, আমি দর্শকদের মধ্যে কাউকে আসতে বললাম এবং বললাম ডিমটা নেড়েচেড়ে দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তুমি নেড়েচেড়ে দেখে গেলে, তুমি বলে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। তোমার মনে আমি একটা জিনিস বিশ্বাস করালাম যে চলো এটা স্বাভাবিকভাবে আছে। এই জিনিসটাকে বলা হয় দ্য প্লিজ। এরপরে ম্যাজিকের যে পার্টটা আসে তাকে বলা হয় দ্য টার্ন। দ্য টার্নে জাদুকর সেই জিনিসটার সঙ্গে বা নিজের ম্যাজিকের দ্বারা এমন কিছু করে যেটা মানুষ দেখে হয়রান হয়ে যায় যে এটা কি করতে যাচ্ছে। যেমন মনে করো যে ডিমটা নিয়ে আমি একজনকে ডেকে পাঠালাম, সেই ডিমটাকে আমি হঠাৎ করে গায়েব করে দিলাম। জাদুকর এরকমই কোনো একটা কিছুকে গায়েব করে দেয়, এটাকে বলা হয় দ্য টার্ন। এবং শেষে আসে দ্য প্রেস্টিজ। দ্য প্রেস্টিজে দেখো, কোনো কিছুকে গায়েব করা তো সহজ, কোনো একটা ভাবে গায়েব করে দিল, মানুষ চমকে উঠলো, কিন্তু সেই গায়েব করা জিনিসটাকে যখন আবার ফিরিয়ে আনা হয় তখন মানুষ হতচকিত হয়ে ওঠে। তখন মানুষের মুখ থেকে ওয়াও শব্দটা বের হয় যে এটা হলো ম্যাজিক। এই জিনিসটাকেই বলে দ্য প্রেস্টিজ, যেখানে জাদুকর মানুষের সম্মান অর্জন করে একজন জাদুকর হিসাবে। এবং যেহেতু প্রেস্টিজের মানেই হলো সম্মান, সুতরাং ম্যাজিকের এই পার্টটাকে বলা হয় দ্য প্রেস্টিজ। আশা করি বোঝাতে পারলাম। এবার মুভির কিছু বিষয়ের মধ্যে ঢোকা যাক। প্রথমে যেটা আসে সেটা হলো এই মুভিটার নাম দ্য প্রেস্টিজই কেন, অন্য কিছু নয় কেন? ভালো করে লক্ষ্য করে দেখা যায় মুভির প্রথমে বার্ডেন অ্যাঞ্জিয়ারের সঙ্গে সাধারণ একটা জীবন কাটাচ্ছিল, যেটাকে আমি বলতে পারি ম্যাজিকের দ্য প্লিজের সঙ্গে তুলনা করতে পারি। এরপরে দেখা যায় তাদের দুজনের জীবনেই ম্যাজিক এমন একটা কিছু করে যে পুরো কাহিনী পাল্টে যাচ্ছে। এটাকে ম্যাজিকের ভাষায় আমি দ্য টার্নের সঙ্গে তুলনা করতে পারি, যে একটা আনএক্সপেক্টেড কিছু হয়ে গেছে। এইবার যে ফিরে আসা, যেভাবে বার্ডেন
মরে গিয়েও ফিরে এসেছে। এই জিনিসটা দেখেই কিন্তু তোমাদের মনে হয়েছে ওয়াও, মুভিতে কি টুইস্ট। এই যে মুভির ডিরেক্টর তোমাদের সম্মান অর্জন করলেন, যে মুভিটা দেখে তোমরা একটা মজা পেয়েছো যে ওয়াও এরকম টুইস্ট, এই সম্মান অর্জনটাকেই বলা হয় দ্য প্রেস্টিজ। এবং মুভির কাহিনীতে যে টুইস্টের মাধ্যমে বার্ডেন আবার ফিরে এসেছে মরে গিয়ে, অর্থাৎ যে মানুষটা গায়েব হয়ে গেছিল সেই মানুষটা ফিরে এসেছে, সুতরাং এই লাস্ট পার্টটাকে বলা যায় দ্য প্রেস্টিজ। এই জন্য মুভির নাম দিয়েছে প্রেস্টিজ। ম্যাজিকে যে 3টে পার্ট থাকে, মুভির মধ্যে ডিরেক্টরও মুভিটাকে 3 ভাগ করে ওই 3টে পার্টকেই মুভির কাহিনীর মধ্য দিয়ে দেখিয়েছেন। মানে কত বড় ব্রিলিয়ান্ট আর জিনিয়াস ডিরেক্টর হলে এইরকম একটা সিনেমা বানানো যায়, আর সেটা একমাত্র ক্রিস্টোফার নোলানই করতে পারেন। নেক্সট, মুভির শুরুতে যেমন অ্যাঞ্জিয়ারের স্ত্রী অপমৃত্যু ঘটেছিল এবং সেটার জন্য বার্ডেন দায়ী ছিল, একই রকমভাবে বার্ডেনের স্ত্রীও কিন্তু অপমৃত্যু মারা যায় ফাঁসি দিয়ে, এবং সেটার জন্য পরোক্ষভাবে কোথাও না কোথাও অ্যাঞ্জিয়ার দায়ী, কারণ অ্যাঞ্জিয়ারই অলিভিয়াকে পাঠিয়েছিল বার্ডেনের কাছে, এবং বার্ডেনের ভাই ফ্যালনের সঙ্গে অলিভিয়ার সম্পর্ক দেখে তার স্ত্রী ভুল বুঝে আত্মহত্যা করেছিল। সুতরাং বার্ডেনের স্ত্রীর মৃত্যুর জন্য কিন্তু পরোক্ষভাবে অ্যাঞ্জিয়ার দায়ী ছিল, একজন আরেকজনের স্ত্রীর জন্য পরোক্ষভাবে দায়ী। নেক্সট, একটা দৃশ্যে দেখা যায় যে বার্ডেন একটা কয়েন দেখাচ্ছিল বাচ্চা মেয়েটাকে, যে কয়েনটার 2 সাইডই একই রকম ছিল। আমরা কি জানি? আমরা জানি যে কোনো মুদ্রার এপিঠ ওপিঠ থাকে। মুখের কথা তো অনেকে বলে যে মুদ্রার 2টো পিঠ কখনোই সমান হয় না, কিন্তু এই দৃশ্যে যদি ভালো করে লক্ষ্য করা যায়, মুদ্রার 2টো পিঠই কিন্তু একই ছিল। অর্থাৎ ডিরেক্টর আমাদের প্রথমেই হিন্টস দিয়ে দিয়েছিল যে বার্ডেন কিন্তু একজন মানুষ নয়, 2জন মানুষ মিলে সে ম্যাজিক দেখাচ্ছে। নেক্সট, বারবার এটা জিজ্ঞেস করছিল অ্যাঞ্জিয়ার বার্ডেনকে, তুমি কোন গিটটা বেঁধেছিলে আমার বউকে? বার্ডেন বারবার একই উত্তর দিচ্ছিল, আমি জানি না। কেন? বার্ডেন কি মিথ্যা কথা বলছিল? না, একদমই মিথ্যা কথা বলেনি। কারণ যে গিট বেঁধেছিল সেদিন সেটা বার্ডেন ছিল না, বার্ডেনের যমজ ভাই ফ্যালন ছিল। সুতরাং বার্ডেনের জানার কথা নয় যে ফ্যালন কোন গিটটা বেঁধেছিল, এবং এই জন্যই অ্যাঞ্জিয়ার তাকে যখন বারবার জিজ্ঞেস করছে যে তুমি কোন গিট বেঁধেছিলে, বারবার বার্ডেন বলছিল আমি জানি না, কারণ গিট তো সে বাঁধেইনি, তার যমজ ভাই বেঁধেছিল। নেক্সট, মুভির আরেকটা দৃশ্যে দেখানো হয় টেসলা ল্যাব এডিসন নষ্ট করে দেয়, সে চিঠিতে লিখেছিল। কাহিনীর মতো বাস্তবেও সেই সময় বিজ্ঞানী নিকোলাস টেসলা, যিনি কিনা একজন জিনিয়াস বিজ্ঞানী ছিলেন, তার সমসাময়িক আরেকজন জিনিয়াস ছিলেন, তার নাম বিজ্ঞানী থমাস এডিসন, এবং তাদের মধ্যে জোরদার কম্পিটিশন ছিল। ঠিক যেভাবে এই কাল্পনিক মুভিতে অ্যাঞ্জিয়ার এবং বার্ডেনের মধ্যে জোরদার কম্পিটিশন ছিল, বাস্তবেও ওই 2জন বিজ্ঞানী নিকোলাস টেসলা এবং থমাস এডিসনের মধ্যে কম্পিটিশন ছিল। ওই বাস্তবের রেফারেন্স নিয়ে ক্রিস্টোফার নোলান মুভিতেও একই রকম দেখিয়েছেন 2 জাদুকরের মধ্যে। যেমনভাবে বার্ডেন ডায়েরিতে কিছু একটা লিখে দিয়েছিল অ্যাঞ্জিয়ারকে, এবং যেটা দেখে অ্যাঞ্জিয়ার কনফিউশনের মধ্যে পড়ে যায়, একই রকমভাবে অ্যাঞ্জিয়ারও বার্ডেনকে জেলের মধ্যে ডায়েরি দিয়েছিল, এবং তার ভেতরের লেখা দেখে বার্ডেনও কনফিউশনে পড়ে গিয়েছিল যে একটা মৃত মানুষ কি করে ডায়েরি লিখেছে। তো এই ছিল একটা সেরা মাস্টারপিস মুভি ক্রিস্টোফার নোলানের দ্য প্রেস্টিজ। যে ডিটেলগুলো বলা হলো সেই ডিটেলগুলো বাংলাতে তো কেউ করেনি, এমনকি হিন্দিতেও কেউ করেনি, সুতরাং অনেক খাটাখাটনি করে করতে হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা জানো যারা এইচডি স্টোরিতে বরাবর ভিডিও দেখো, এটা শুধুমাত্র এইচডি স্টোরিতেই করা হয়। তো ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে বলছি না, শুধু একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও এই মাস্টারপিস মুভিটার এক্সপ্লেনেশন দেখার জন্য। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, চলে এসো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে, লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর পরের ভিডিওটা আরেকটা মাস্টারপিস মুভি হতে চলেছে। সব ঠিকই আছে, কিন্তু আজকে আমার ইন্ট্রোতে মেয়েটা কে ছিল দেখি খোঁজ নিতে হবে, পরের ভিডিওতে জানতে পারবে।